আরে কি সৌভাগ্য আমার এলিয়ান বাবু, দারুণ লাগছে আপনাকে। কি বলে যেন আপনি এলেন, মন খুশিতে ভরে গেল। আরে ছুরি কেন বার করছো ভাই? কি না, বাংলা বলতে পারো তুমি? বুঝতে পারছি না কি বলছো। কে কোথায়? আরে দাঁড়াও দাঁড়াও। কি হলো বস? তোর বন্ধু এসেছিল দেখা করতে। আমার বন্ধু? কে? হ্যাঁ, ওই এলিয়েন। এলিয়েন? এই হোটেলে? হ্যাঁ এসেছিল, আমি ওকে বললাম যে একটু আসো, গলা জড়াজড়ি করি, একটু খাওয়া দাওয়া করি, একটু গল্প করি, কিন্তু চলে গেল। বস এটা সেই এলিয়েনটা নয় তো যেটা আমি ওইখানে ওই স্টিভেন টাইলারের ঘরে দেখলাম? বস আমি বলছি এটা কিন্তু ওইটাই, আমি দেখেছিলাম না সামনাসামনি, অদ্ভুত অদ্ভুত আওয়াজ করছিল। আচ্ছা কিন্তু বস কোথায়? আমি আপনার অ্যাসিস্ট্যান্ট, আমি না করেছি, সব কাজটা করেছি আমি ওটা আমার ফোনে রেকর্ড, না মানে বলছিলাম কি আমি ওর আওয়াজটা আমার ফোনে রেকর্ড করেছি। কিন্তু বস একটা কথা বলবো, আমি রেকর্ড তো করেছি কিন্তু কিছু মাথায় ঢুকছে না বস। আমি বুঝে গেছি। রশিলি, আজ তোমার নাচ দেখে 100 টাকা উসুল হয়ে গেছে, তাই আমার তরফ থেকে এই নাও 100 টাকা। টাকার বান্ডিল? রেখেলে বুলবুল, একদম আসল আছে, রেখেলে। মায়েরই বলছি, এতগুলো টাকা তো আমি এক বছরেও রোজগার করতে পারি না। খুব মালদার মনে হচ্ছে। মালদার মনে হচ্ছে? আমি মালদার আছি, বহুত মালদার আছি। তোমার নাম কি হে? আমার নাম ইউসুফ, আমি দুবাই থেকে এসেছি। দুবাই থেকে ওয়ার্ধাপুর গ্রামে? আরামসে বল। আমি বলতে চাইছি তুমি এত দূর থেকে এখানে এসে করছোটা কি? আমার না জন্তু জানোয়ারের টাটকা চামড়া চাই, আর একজন আমাকে বললো এখানে ওয়ার্দাপুর গ্রামে দারুণ চামড়া পাওয়া যাবে, তাই এখানে এলাম। আর আমি তো কাউকে এখানে চিনি না, কিন্তু আমার মনে হয় তোর কাছে সব খবর পেয়ে যাব। তা আমাকে ঠিক জায়গায় নিয়ে যাবি? আমার কাছে বহুত পয়সা আছে, অনেক পয়সা দেবো। Yeah, I will do that. তুমি চিন্তা করো না, বেশ 2-3 দিন দাও আমাকে। I will call back to you. Morning. হ্যাঁ, গুড মর্নিং মিস্টার টাইলার। মনে হচ্ছে রাতে আপনি এখানেই ছিলেন। না, কাল রাতে তো আমি মুম্বাইতে ছিলাম, আজ কিছুক্ষণ আগে এসেছি। আর এখন আমি আপনাকে কিছু বলতে চাই। রাতে যখনই আমি ঘরে ঢুকলাম তো আমার মনে হলো যে ঘরের মধ্যে কেউ যেন আছে, স্ট্রেঞ্জ লাইটস উইথ সাউন্ড। কিন্তু আমি ঘরে ঢুকে সার্চ করবার আগেই হঠাৎ পেছন দিকের জানলায় আমি একটা অদ্ভুত ক্রিচারের শ্যাডো দেখলাম, আর ওটা জানালা দিয়ে বাইরে জাম্প করলো। আমি ওই দিকে দৌড়ে গেলাম, কিন্তু ওখানে কিছুই ছিল না। অর্থাৎ আপনি এলিয়েন ভাইয়ের পিছনে দৌড়লেন, কিন্তু ও পালিয়ে গেল। আর এই মেঝেতে যেই দাগটা দেখতে পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে যে এখানে আগে কোনো কার্পেট ছিল। এলিয়েন ভাই কি ওই কার্পেটটা নিয়ে পালিয়েছে নাকি? বস এটা সেই এলিয়েনটা নয় তো যেটা আমাকে রাত্রিবেলা ভয় দেখাচ্ছিল ওই মেয়েদের গলা করে? হতে পারে সেটা। তোর ওই পায়ের কাছে আবার কি বস? গোলাপের একটা পাপড়ি পড়ে আছে, একটু ওঠা ওটাকে। ভয় পাচ্ছিস? হ্যাঁ বস, আমি ভয় পেয়ে গেছি বস। শুকিয়ে যাওয়া পাপড়ি, তাতে লেগে থাকা চুল। ইন্সপেক্টর বাবু নিন এটা, ধরুন এটাকে। গোলাপের পাপড়ি আর লম্বা চুল মানে মহিলা? না, এই খুবই সহজ সাধারণ ঘরে উন্নততম নতুন টেকনিকের ঘড়ি লাগিয়েছেন আপনি। আপনি না মানে আপনার ভাই স্টিভেন সাহেব লাগিয়েছেন। এটাতে 11টা বেজে 20 মিনিট। হাত দেবেন না এটাতে? না, লাগাচ্ছি। ইন্সপেক্টর সাহেব, সম্ভবত এটাই হলো হত্যার অস্ত্র। ঘড়িটা 11টা বেজে 20 মিনিটে বন্ধ হয়েছিল।
31শে জুলাই রাত 11:20 ইন্সপেক্টর সাহেব, কেন আমার এরকমটা মনে হচ্ছে যে হত্যার সময় রাত 11:20 হতে পারে? চুল নিয়ে কি কারবার রয়েছে এখানে? এখানেও দেখা যাচ্ছে চুল আটকে রয়েছে। খোঁজ নিয়ে দেখুন স্টিভেনের চুলের রংটা ঠিক কি ছিল। হ্যাঁ পাঠকবাবু, গত শুনানিতে তো আপনি তেমন কোনো পাকা প্রমাণ দেখাতে পারেননি। আগে হ্যাঁ, আজ কি বলবেন আপনি? কিছু মানে- মনে করবেন না কেডি স্যার, কিন্তু ধর্মাবতার কেডি স্যার কি আর বলবেন, বলার মতো তো আর কিছুই নেই। সব সাক্ষ্য প্রমাণ থেকে এটাই প্রমাণিত হয় যে চাঁদু মোহিতি স্টিভেন টেলারকে মাচার ওপর থেকে ধাক্কা মেরে খুন করে। এটাই জজ সাহেব, এটাই বলতে চাইছিলাম আমি যে স্টিভেন টাইলারকে হত্যা মাচার ওপর করা হয়নি, আর স্টিভেন টাইলারকে হত্যা ওনার নিজের বাড়িতে করা হয়েছে। অর্ডার অর্ডার! ক্ষমা করবেন কেডি স্যার, কিন্তু আপনি এই আদালতকে বোকা বানানোর জন্য আপনি কি গুগলি ফেলছেন? না না, গুগলি না, এটা হলো দুসরা। আমি বুঝিয়ে বলছি, আপনি বুঝতে পারবেন। ইওর অনার, গতকাল আমি স্বয়ং স্টিভেন টাইলারের বাড়িতে গিয়েছিলাম। সেখানে একটা বিচিত্র বিষয় সামনে আসে। ওনার ঘরে যেই কার্পেটটা ছিল সেই কার্পেটটা বেপাত্তা, আর ওখানে একটা লোহার তৈরি ভারী ঘড়ি, যেটা ইওর অনার বন্ধ ছিল, সেটা দেওয়ালে ঝোলানো অবস্থায় ছিল একটু বাঁকাভাবে। এটা যেই সময় বন্ধ হয়েছিল ইওর অনার 11:20 এটা হত্যার সময়। আর এখানে যে তারিখটা রয়েছে 31শে জুলাই 2013, হত্যার দিন সেটা। সেদিন থেকে ঘড়িটা বন্ধ ইওর অনার। কেডি স্যার ক্ষমা করবেন, কিন্তু আপনি এই বন্ধ ঘড়িটা দিয়ে কি প্রমাণ করতে চাইছেন? হ্যাঁ পাঠকবাবু, আমিও কনফিউজড হয়ে যাচ্ছি। না জজ সাহেব, আমি এটা প্রমাণ করার চেষ্টা করছিলাম যে এই ঘড়িটা যেটা রয়েছে এটাই হলো খুনের হাতিয়ার। এটা দিয়েই স্টিভেন টাইলারকে হত্যা করা হয়েছিল। ইওর অনার, এই ঘড়িটাকে পরীক্ষা করার সময় এই ঘড়িটার পিছনে আটকে থাকা একটা চুল আমরা পেয়েছি, একদম সেই রঙের যেই রঙের চুল স্টিভেন টাইলারের ছিল। এটা স্পষ্ট ইওর অনার যে হত্যাকারী এই ভারী লোহা দিয়ে তৈরি ঘড়িটা নিয়ে ওর মাথার পিছন থেকে মারে, যেটার কারণে ঘড়িটা বন্ধ হয়ে যায় আর স্টিভেন টাইলারের শ্বাসও। এখনো এই ঘড়িটাতে সময় সেখানেই দাঁড়িয়ে রয়েছে 11:20, যেরকমটা আমি বলেছিলাম যে হত্যার সময়, আর 31শে জুলাই 2013 হত্যার দিন ইওর অনার। স্টিভেন বাবুকে হত্যা করার পর হত্যাকারী ওই ঘড়িটাকে খুব সাবধানতার সঙ্গে সেখানে রেখে দেওয়ার চেষ্টা করে, কিন্তু মৃতদেহটাকে ঠিকঠাক নিয়ে যাওয়ার একটা তাড়াহুড়োতে সেই ঘড়িটা একটু ব্যাকা হয়ে যায় ইওর অনার। সেই কারণে আমার মনোসংযোগটা সেই দিকে আকর্ষিত হয় ইওর অনার। এর পরের গল্পটা আমি আপনাকে বলছি ধর্মাবতার। হয়েছিল কি, খুনি লাশটাকে কার্পেটের মধ্যে জড়িয়ে সেটাকে অন্ধকারের মধ্যে মাচা থেকে ফেলে দেয়, যাতে কেউ তাকে সন্দেহ না করে। কি কেডি স্যার, ঠিক বলছি তো আমি? এবার তো আমার হ্যাঁতে হ্যাঁ বলুন। মেনে নিলাম যে স্টিভেনের খুন নিজের ঘরেই হয়েছে, কিন্তু সেই খুনি আর অন্য কেউ নয়, আমাদের এই চাঁদু। কিসের ভিত্তিতে আপনি বলছেন যে চাঁদু হত্যাকারী? কারণ হত্যা করার জন্য হত্যাকারীর সেখানে হওয়া, সেখানে উপস্থিত থাকাটা খুবই দরকার ছিল। আর চাঁদুর ওই রাতে ওই সময়ে সেখানে উপস্থিত থাকার কোনো রকম প্রমাণ নেই দেশমুখবাবু। চাঁদু নিজেই পুলিশকে বলেছে যে 10-15 দিন আগে ও স্টিভেনের ঘর থেকে দামি লেন্স চুরি করে। আর ওর মতো একজন মূর্খ মানুষ বছরে কটা মাস হয় ও সেটাই জানে না, সময়ের হিসাব ও কি করে রাখবে? আপনি তো বুদ্ধিমান লোক, আপনি নিশ্চয়ই বুঝবেন যে আজ 12 তারিখ, তাহলে আজ থেকে 10-12 দিন আগে 31শে জুলাই হবে। কিন্তু আমি তো রাত 9টার সময় গিয়েছিলাম। আমি তো ওনার সামনে হাত জোর করে প্রার্থনা করেছিলাম, স্যার দয়া করে আমাকে আবার কাজে নিয়ে নিন। আমি তোকে আর কাজে রাখবো না চাঁদু, তুই একটা চোর রে, চোর। আর তারপর ভেতরের ঘরে চলে গেলেন। আমি রাগের চোটে ওখানে রাখা ক্যামেরা লেন্সটা চুরি করে নিই আর তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যাই।
তুমি মিথ্যে কথা বলছো, পরিষ্কার মিথ্যে কথা। স্টিভেন সাহেবের বাড়িতে তুমি সোয়া 9টার সময় নয়, সোয়া 11টায় গেছিলে। নেশার ঘরে ছিলে তুমি। প্রথমে তুমি কাজের জন্য স্টিভেন সাহেবের কাছে কান্নাকাটি করেছিলে। সে যখন রাজি হয়নি তখন তোমার রক্ত চড়ে যায়। তখন তুমি ঘড়িটা নিলে আর স্টিভেন সাহেবের মাথায় জোরে মারলে। তারপর লাশটাকে কার্পেটের মধ্যে জড়িয়ে সেটাকে মাচার উপরে নিয়ে গেলে। তারপর মাচা থেকে তাকে ফেলে দিলে যাতে কেউ সন্দেহ না করে যে খুনটা তুমিই করেছো। কিন্তু আমি এইসব কিচ্ছু করিনি জজ সাহেব। আমি স্টিফেন সাহেবকে মারিনি, আমার মরা মায়ের দিব্যি। ওনাকে তো ওই এলিয়ানই মেরেছে হয়তো। অর্ডার অর্ডার। এই কেসের সাথে এলিয়ানের কোনো সম্পর্ক নেই। আছে, এলিয়ানের সঙ্গেই সম্পর্ক আছে। ওই করেছে এইসব কাজ। প্রথমত ওই এলিয়ান স্টিভেন সাহেবকে মেরে ফেলে, তারপর সেই রাতে ও আমাকেও মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আমি কোনো রকমে পালিয়ে বাঁচি। আর আর এই শেখর পাটিল, ওকে ওই এলিয়ানই কিডন্যাপ করেছে। এলিয়েন? কোনো এলিয়েন নেই জজ সাহেব, এটা কোনো মানুষের কাজ। এই যে যাবতীয় যা ঘটনা ঘটছে তার পেছনে কোনো মানুষেরই হাত রয়েছে। এই এলিয়েন বাবু আমার ঘরেও এসেছিল আমাকে ভয় দেখাতে, কিন্তু আমি ভয় পাইনি। আমি হাত মেলাতে যাই তো পালিয়ে যায়। আর কালকে আমার সহায়ক শর্মন স্টিভেনের ঘরে গিয়েছিল, তো ওখানে ওরও দেখা হয় ওই এলিয়েন বাবুর সঙ্গে। সেখান থেকেও পালিয়ে যায় এলিয়েন বাবু, কিন্তু শর্মন ওর কণ্ঠস্বরের রেকর্ডিং করে নিয়ে এসেছে। আপনার অনুমতি চাইছি আদালতে সেটা চালানোর জন্য। অনুমতি দিচ্ছি। এর ভাষা তো খুবই অদ্ভুত পাঠক বাবু, কিছুই বুঝতে পারছি না যে কি বলছে। জজ সাহেব, এগুলো বুঝতে আমরা এই কারণে পাচ্ছি না, কেননা এই ধরনের বাজে কাজগুলো যারা করেন তাদের মাথা, তাদের বুদ্ধি সেগুলো সবসময় উল্টোই হয়। ব্যাস একটু সোজা করার প্রয়োজনীয়তা পড়ে। সোজা করে দিচ্ছি আমি, ইওর অনার। দেখুন, এবার বুঝতে পারবেন আপনি। চলে যাও, সবাই এখান থেকে চলে যাও। বর্ধাপুর এবার আমাদের। এখানে যে আসবে সে প্রাণে বাঁচবে না। চলে যাও। অর্ডার অর্ডার। আমি বলেছিলাম না এইসব কিছু এলিয়ানই করেছে। এবার তোমরা বুঝতে পারছো তো? সবাই পালাও এখান থেকে, নয়তো ও সবাইকে মেরে ফেলবে। জাদু, চুপ করে যাও আমার ভাই। কিন্তু ওদের ভাষা একদম আমাদেরই মতো, এটা কি করে সম্ভব পাঠক বাবু? কেননা জজ সাহেব সে আমাদের সবার মতোই মানুষ, একজন সাদৃশ্য তো থাকবেই। অর্থাৎ আমাদের মতোই কোনো মানুষ, এনি কোনো ব্যক্তি বা কোনো মহিলা। কণ্ঠস্বর তো ইওর অনার মহিলাদেরই। যদি আপনি অনুমতি দেন তো রোশালি দেবীকে আমি আরো একবার কাঠগড়ায় ডেকে নিয়ে ওনাকে কয়েকটা প্রশ্ন করতে চাইব। অনুমতি দিচ্ছি। রোশালি দেবী সত্যি সত্যি বলবেন, কোথাও এরকমটা নয় তো যে আপনি এলিয়ান সেজে সবাইকে ভয় দেখাচ্ছেন? এই যে কণ্ঠস্বরটা এইমাত্র আমরা উল্টো ভাষায় জজ সাহেবও শুনলেন, সেই কণ্ঠস্বরটা কোথাও আপনার নয় তো? না উকিল বাবু, আমি এই কাজ কেন করব? আপনি কি বলতে চাইছেন আমি নিজের গলার স্বর রেকর্ড করে মানুষকে ভয় দেখাচ্ছি? জজ সাহেব, আমি শুধু একজন নাচনেওয়ালি। হ্যাঁ, নাচের কথায় মনে পড়লো যে এই যে আপনার ধান্দা রয়েছে, ক্ষমা চেয়ে নিচ্ছে, এই যে আপনার ব্যবসাটা রয়েছে, সূত্রদের খবর অনুযায়ী এখন স্টিভেন বাবুর চলে যাওয়ার পর এটা তো বেশ দারুণ চলছে বলে শুনছি আমি, বেশ ভালোভাবে আর কি। তবু আমি একটাই কথা বলবো যে আমি স্টিভেন সাহেবকে মারিনি। চলুন, আপনি এতবার করে বলছেন তো মেনে নিচ্ছি আমরা যে আপনি স্টিভেন বাবুকে হত্যা করেননি। তো এটা বলুন আমাদের দয়া করে যে আপনি সেই রাতে স্টিভেন বাবুর বাড়ি কেন গিয়েছিলেন? নাচ দেখাতে নাকি? আর আপনি সেখানে যাননি এই কথাটা বলার আগেই ইওর অনার, স্টিভেন বাবুর বাড়ি তল্লাশি চালানোর পর সেখান থেকে গোলাপের এই শুকনো পাপড়ি পাওয়া গিয়েছে, যেখান থেকে আপনি দেখুন কোনো মহিলার লম্বা একটা চুল এখানে লেগে আছে। এখন ওয়ার্ধাপুর গ্রামে একজনই মহিলা রয়েছেন যিনি চুলে গোলাপ ফুল লাগিয়ে থাকেন, আর সেটা হলেন আপনি, রোশালি দেবী। হ্যাঁ, আমি গিয়েছিলাম। আমি সেদিন রাতে স্টিভেন সাহেবের বাড়ি গিয়েছিলাম। কিন্তু জজ সাহেব, আমি স্টিভেন সাহেবকে খুন করিনি।
তাহলে তুমি ওখানে কি করতে গেছিলে রাসিলি? আমি তো শুধু এটাই বলতে গিয়েছিলাম যে স্টিভেন সাহেব, আপনি আপনি কেন আমার পেটে লাথি মারতে চাইছেন? নাচের মধ্যে কি খারাপ আছে? সিনেমার বড় বড় নায়িকারাও তো নাচে, কই তাদের তো কেউ কিছু বলে না, তাহলে আমাকে কেন? দেখুন, আমার উপর অনেক দায়িত্ব আছে। আমার মা আছে, ছোট দুটো বোন আছে। আমার ধান্দা যদি ঠিকমতো না চলে তাহলে ওরা না খেতে পেয়ে মরবে। আপনি I can't help you, okay? Just go. কিন্তু I said go. Please go. তো এটা সম্ভব রসিলি দেবী যে আপনি ওখানে গেলেন তাকে মানানোর জন্য, কিন্তু আপনার কথা উনি শুনলেন না, আর উনি আপনাকে সাহায্য করতে অস্বীকার করলেন, আর আপনি তখন ওই ভারী ঘড়িটা তুলে ওনার মাথাতে। আমি শেখর পাটিল, শেখর পাটিল, ওই, শেখর পাটিল। কি হয়েছে গোপী? জঙ্গলে গিয়ে শেখর পাটিলের লাশ পাওয়া গেছে? না না মোড়ল মশাই, হ্যাঁ। লাশ পাওয়া যায়নি, বরং উনি তো ভগবানকে খুঁজে পেয়েছেন। কি? ওম এলিয়ান দেবায় নমঃ। এই সংসার মায়ার বন্ধন, কতদিন এতে বাধা পড়ে থাকবে? এই জগৎ মিথ্যে মিথ্যে, আসল জগৎ তো সেটা যা আমি নিজের চোখে দেখে এলাম। আপনি কোন দুনিয়ার কথা বলছেন শেখর বাবু? ওই জগৎ যেখানে আমাকে ত্রিলোকি এলিয়ান নিয়ে গিয়েছিলেন। সেখানে কত শান্তি, কত আনন্দ ওখানে। ভাই আর বোনেরা, এই এলিয়ান পর নয়, আমাদের নিজেদের লোক, আমাদের পূর্বপুরুষ, এই পৃথিবীর মানুষ। মানুষ মৃত্যুর পর যখন তার আত্মা ওপরে চলে যায়, তখন তারা কখনো কখনো এলিয়ানের রূপে আমাদের দেখা দেওয়ার জন্য এই পৃথিবীতে চলে আসে। ওদের ভুল বুঝো না, এলিয়ানরা আমাদের মোটেই শত্রু নয়, তারা শান্তি চায়। শুধু এই সংবাদ দেওয়ার জন্যই তারা আমাকে এখানে পাঠিয়েছেন। তাহলে কি আপনি আবার ওদের কাছে ফিরে যাবেন? না, আমি এই ছোট্ট গ্রামেই থাকব, আর পূজনীয় এলিয়ানদের বার্তা আপনাদের কাছে সময় মতো পৌঁছে দেব। আর আপনাদের সবার কল্যাণের জন্য জন্ম জন্মান্তর আমার কর্তব্য পালন করে যাব। ত্রিলোকি বাবার জয়! 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 ত্রিলোকি বাবার জয়। বলুন, আপনার কি সেবা করতে পারি? যবে থেকে উড়ন্ত চাকতি আমাদের গ্রামে এসেছে তবে থেকে প্রচুর লোক এই গ্রামে আসছে। অনেকে তো আবার এখানে পাকাপাকিভাবে থাকার চেষ্টাও করছেন, আর সেই কারণে এখানে জমির দাম একেবারে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। কিন্তু শেখরবাবু, এই চাঁদু আমাদের অনেক ক্ষতি করে দিচ্ছে। সেটা কিভাবে? আসলে শেখরবাবু, চাঁদু বারবার একটা কথাই বলে যাচ্ছে যে স্টিভেন সাহেবকে হত্যা এলিয়ানই করেছে, স্টিভেন সাহেবকে হত্যা এলিয়ানই করেছে। এই কথাটা যদি আদালতে প্রমাণ হয়ে যায় তাহলে আমাদের অনেক বড় লোকসান হয়ে যাবে। আমাদের জমির দাম যে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে তা একেবারে মাটিতে নেমে আসবে। আমি বুঝতে পারছি প্রধান মশাই, সেভাবে দেখতে গেলে তো এক্ষেত্রে সবচেয়ে বেশি লোকসান আপনারই হবে, কারণ এ গ্রামে আপনারই সবচেয়ে বেশি জমি আছে। শেখরবাবু, রাস্তার ধারে যে জমি আছে আমার, তার এক টুকরো আমি আপনাকে দিয়ে দেবো, তা একেবারে বিনা পয়সায়, যেখানে আপনি হোটেল বানিয়ে সারা জীবন আশে কাটাতে পারেন। শুধু আমাকে বড় লোকসান থেকে রক্ষা করুন। আপনি যদি একটি বার আদালতে গিয়ে বলেন যে স্টিভেন সাহেবের খুন এলিয়ান নয়, চাঁদুই করেছে, তাহলে গ্রামের মানুষের ভয় এলিয়ানের থেকে কেটে যাবে। তাহলে আমাদের জমিও সোনা হয়ে যাবে আর আমাদের জীবনটা। এই দান এলিয়ানদের পছন্দ। এখন এই শেখর পাটিলের এলিয়েনের সাহায্যে অপহরণ হয়ে যাওয়া আর হঠাৎই বাবা হয়ে প্রকট হয়ে যাওয়া, এইগুলো খুব একটা হজম হলো না আমার, বুঝলি? এই কথাগুলোতে কোনো না কোনোভাবে সত্যের খুব অভাব রয়েছে। সত্যের ভাব বলতে বস মানে? আরে ভাব নয় রে, অভাব। অর্থাৎ তোদের ভাষায় ওই বাওয়াল, ক্যাচাল। মা কালী বস, একদম সলিড বলছেন আপনি, একদম সলিড বস। আমার কি মনে হচ্ছে এই যে পাটিল আছে না, পাটিল, এই সবাইকে ঘোল খাওয়াচ্ছে। হ্যাঁ, কিন্তু বোকা বানিয়ে কি লাভ হতে পারে ওর?
এটা তো খোঁজ নিতে হবে আমাদের। আরে জিও বস, একদম আমার স্টাইলে কথা বলছো, একদম এক স্টাইল। চল। আবে ফোন বাজছে তোর। তুলছি। শেখ ইউসুফ, ওয়ার্ধাপুর জঙ্গলের কালো টিলাতে কাল বিকেল 5টায় দেখা করো। বস আপনি টেনশন করবেন না, আমি বলছি না, ট্রাস্ট করুন আমার উপর। ওই যে মেয়েটা আছে না, কি যেন নাম ওর, রসিলি, ওই এই মিটিংটা ঠিক করেছে। ওই যে কি যেন বলে না, প্রচার মানে চোর, আরে যে জন্তু জানোয়ারের চামড়া বিক্রি করে তাদের সাথে। আপনি টেনশন করবেন না বস, আমার উপর বিশ্বাস রাখুন, আমি সব সাইডে নেব। দাঁড়াও। বস আমি রাখছি, ও এসে গেছে। আমাকে রসিলি পাঠিয়েছে জন্তু জানোয়ারের চামড়া নেওয়ার জন্য। তুমি এনেছো কি? টাকা এনেছো? আমি মাল এনেছি, তুমি চামড়া এনেছো? খুলে দেখাও। দাঁড়া ওখানে, খোল মুখ খোল, চল মুখ খোল। কমল স্যার, ইয়নার প্রথম দিন থেকেই আমার সন্দেহ ছিল যে স্টিভেন টাইলারকে হত্যা কোনো চোর, অর্থাৎ কোনো চোরা শিকারী, যে ঘন জঙ্গলে পশুদের চামড়া, দাঁত, শিং ইত্যাদির অবৈধ চোরাচালান করে থাকে। আজ ওই চোরা শিকারীর চেহারা ইয়নার আমার সহায়ক শর্মন আর পুলিশের সহায়তায় আপনার সামনেই রয়েছে, পবনবাবু, যিনি এই সময় কাঠগড়ায় দাঁড়িয়ে। শুধুমাত্র এতটাই নয় ইওর অনার, পবনবাবুর বাড়িতে খানা তল্লাশি চালানোর পর এই এলিয়েনের পোশাক পাওয়া গিয়েছে। যে এলিয়েনের সঙ্গে আমার সেদিন সাক্ষাৎকার হয়েছিল সেও এই পোশাকই পরেছিল। যখন পবনবাবু এত কিছু করেছেন ইওর অনার, তো পুরোপুরি এটা সম্ভবপর যে স্টিভেন টাইলারের হত্যাটাও ইনিই করেছেন। জজ সাহেব, আমি কিন্তু স্টিভেন সাহেবকে খুন করিনি। এটা বলুন পবনবাবু যে আপনি এলিয়েনের পোশাক পরে কেন ভয় দেখাচ্ছিলেন সবাইকে? কিছু মনে করবেন না কেডি স্যার, কিন্তু এটা ছোট্ট কনফিউশন থেকেই যাচ্ছে। গত শুনানির দিন আপনি এলিয়েনের যে রেকর্ডেড আওয়াজ পেশ করেছিলেন আদালতের সামনে, সে তো মহিলার আওয়াজ। তাহলে পবন কিভাবে এলিয়েন হবে? সাহেব, দেশমুখ বাবুর প্রশ্নটা কিন্তু যথাযথ, আর এই প্রশ্নের উত্তর হলো যে স্টিভেন টাইলারকে হত্যা একজন নয়, দুজন ব্যক্তি একসঙ্গে মিলে করেছেন, রশিলি আর পবনবাবু। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। রশিলি ওই সময়, ওই রাতে সেখানে উপস্থিত ছিল স্টিভেন টাইলারের বাড়িতে যখন তাকে হত্যা করা হয়, আর সম্ভবত ওই ভারী ঘড়িটা দিয়ে পবনবাবুই ওনার মাথার পিছনে আঘাত করে। হত্যা করা হয়ে যাওয়ার পর পবনবাবু
আপনি নিয়ে গিয়েছিলেন হয়তো ওই স্টিভেন টাইলারকে ওই মাচা পর্যন্ত নিজের কাঁধে তুলে নিয়ে, কেননা রশিলি তো একজন মহিলা, ওর পক্ষে এই কাজটা করা একেবারে সম্ভব নয় কি? জজ সাহেব, এ কাজ রশিলি হয়তো একাই করেছে, আমি ওর সাথে ছিলাম না। আপনি ওকেই ধরুন। কেন মিথ্যা কথা বলছেন আপনি? রশিলি আপনার এই কাজকর্ম সম্বন্ধে, যেই অবৈধ কাজকর্ম আপনি করতেন সে বিষয়ে সবকিছু জানতো। সেই কারণেই তো ও আমার সহায়ক শর্মনকে পাঠিয়েছিল আপনার ওখানে জঙ্গলে আপনার সঙ্গে দেখা করতে। কিন্তু রশিলির সাথে আমার এমন কোনো কথাই তো হয়নি। তো তাহলে কার কথা মতো আপনি সেখানে গিয়েছিলেন ওই জঙ্গলে? কেউ তো বলেছিল নিশ্চয়ই আপনাকে। বলুন কে ছিল সেই ব্যক্তি? রশিলি নিশ্চয়ই? না স্যার, না। রশিলি নয়তো কে সেই ব্যক্তি পবন বাবু? প্রধান মশাই, অর্ডার। জজ সাহেব, এই সব কিছুর মূলে ওই লোকটাই আছে। তো আপনি হলেন আসল ষড়যন্ত্রকারী, আসল হত্যাকারী, যিনি পবন আর রশিলিকে নিজের ইশারায় নাচাচ্ছিলেন, হ্যাঁ? দেখুন পাঠকবাবু, আমি আপনার কাছে কিছুই লুকাবো না। হ্যাঁ, একদম লুকাবেন না, বলুন সত্যিটা। আমার দোষ হলো শুধুমাত্র এটাই যে আমি জঙ্গলের জানোয়ারদের মেরে তাদের চামড়া দাঁত বিক্রি করে কিছু টাকা কামিয়েছি। আর জজ সাহেব, আমি এটাও জানি যে এমন কাজ করা আইনত দণ্ডনীয়, কিন্তু আমাদের জন্য জঙ্গলে যত কম জানোয়ার থাকে ততই লাভ। আপনি হয়তো জানবেন কয়েক বছর আগে আমাদের গ্রামে চিতার এত উপদ্রব ছিল যে রোজ রাতে কাউকে না কাউকে ধরে নিয়ে যেত আর মেরে খেয়ে ফেলতো। কিন্তু যবে থেকে আমরা মারতে শুরু করলাম তবে থেকে আমাদের গ্রামে এদের উপদ্রব কমে গেছে। বুঝে গেছি। এই যে চোরাচালান আপনি করতেন, এটাকে একটা সামাজিক সেবার রূপ দিতে চাইছিলেন আপনি। যখন স্টিভেন টাইলার আপনার এই সমাজ সেবাকে নিয়ে প্রশ্ন তুলল, তখন আপনি আপনার এই কারবার যাতে চালু থাকে সেই কারণে আপনি ওকেই সরিয়ে দিলেন। এই গ্রামে যাকে খুশি জিজ্ঞাসা করুন তাদের সাথে আমার কেমন সম্পর্ক। স্টিভেন সাহেব আমার একজন ভালো বন্ধু ছিলেন। তো কি বলবেন আপনি, এই যে পবন বলে যে রয়েছে, যে এলিয়েন সেজে সবাইকে ভয় দেখাচ্ছিল, এটা কি ও নিজেই করছিল? পবনকে আমিই বলেছিলাম এলিয়ান সাজার জন্য। প্রধান মশাই, আমার এই কেডি পাঠক বাবুকে খুব ভয় করে। উনি যদি এই ওয়ার্ধাপুর গ্রামে আর কিছুদিন থেকে যায় না, তাহলে তো আমাদের ধান্দায় তালাচাবি পড়ে যাবে। ভয় পেও না পবন, ওনাকে তো এখানে আমরা টিকতেই দেব না। এই এলিয়ানের গল্পটা আমাদের খুবই কাজে আসবে। আর আপনার কাছে এলিয়ান সাজিয়ে আমি ওকে পাঠিয়েছিলাম যাতে আপনি ভয় পেয়ে এখান থেকে চলে যান আর আমাদের ধান্দাটাও ভালোভাবে চলে। কিন্তু সেই এলিয়েন যেটাকে চাঁদু দেখেছিল, আর সেই এলিয়েনটা যেটা আমার সহায়ক শর্মনকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, সেটা কে ছিল আমায় বলুন। ওটা আসল এলিয়ান ছিল পাঠক সাহেব, যে স্টিভেন সাহেবকে খুন করেছে। আর এই শেখর বাবুকে ওই কিডন্যাপ করেছিল। চুপ কর মূর্খ মানুষ! নির্দোষ দেবতা সমান এলিয়ানদের নামে মিথ্যে দোষারোপ করছিস। নরকের আগুনে পুড়ে মরবি তুই। অর্ডার। শেখর পাটিল, ওখান থেকে চেঁচাবেন না। আপনি যা বলতে চান কাঠগড়ায় এসে বলুন। জজ সাহেব, কোনো কারণ ছাড়াই ওনাদের সন্দেহ করা এটা মোটেই ঠিক ব্যাপার নয়। আরে ওনারা হলেন মহান পবিত্র আত্মা। জজ সাহেব, যখন এখানে কেউ অনেক পুণ্য করে এই পৃথিবী ছেড়ে স্বর্গে যায়, তখনই সে শ্রী শ্রী ত্রিলোকী এলিয়ান হওয়ার সৌভাগ্য লাভ করে থাকে। আর এই মূর্খ মানুষটা সেই মহান পবিত্র আত্মার নামে খুন করার মিথ্যা দোষারোপ করছে, যেখানে সত্যিটা হলো এই যে জজ সাহেব, খুনি আর অন্য কেউ নয়, খুনি হলো এই চাঁদু নিজে। অর্ডার। জজ সাহেব, আমি খুনি নই, আমি খুন করিনি। পাঠক বাবু, আপনি আমাকে বাঁচান আমাকে। চাঁদু চাঁদু চাঁদু, তোমার কান্নাকাটিতে তোমার দোষ কিছুই কমবে না। চাইলে তোমার শেষ ইচ্ছা কি সেটা আমাদের বলতে পারো, আমরা সবাই মিলে তোমার শেষ ইচ্ছা পূরণ করব। কিন্তু শাস্তি তোমাকে পেতেই হবে, সেটা হলো ফাঁসি। এটা কার চিঠি পাঠক স্যার? চিঠি না, এটা একটা তালিকা, একটা রিপোর্ট। ওই যে যেখান থেকে এই অন্তর্যামী বাবাকে অপহরণ করেছিল ওই এলিয়েনটা, সেখানে যেই পায়ের ছাপ পাওয়া গিয়েছিল সেটার পরীক্ষার রিপোর্ট মুম্বাই থেকে ফ্যাক্স মারফত এসেছে। দেখুন, পড়ুন। কি হলো দেশমুখ বাবু?
এইমাত্র তো আপনি শান্তিপূর্ণভাবে প্রবচন শোনাচ্ছিলেন আমার মক্কেলকে, আর এখন হঠাৎই সেটার বিপরীত একটা গম্ভীর চিত্র আপনার মুখে দেখতে পাওয়া যাচ্ছে এখন। হ্যাঁ জজ সাহেব, আমি চাইছি যে আপনি এই তালিকাটায় একবার নিজের চোখ বোলান। এই 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 রিপোর্টে এরকমটা লেখা হয়েছে স্পষ্টভাবেই একদম, যে যেই জায়গা থেকে আমাদের এই শেখরবাবু অন্তর্যামী বাবা আর কি ওনাকে অপহরণ করা হয়েছিল, সেখানে যে ফুটমার্কস, যেই পদচিহ্ন পাওয়া গিয়েছিল, সেটা কোনো এলিয়েনের ছিল না জজ সাহেব, সেটা কোনো মানুষেরই জুতোর ছিল, যেটার নিচে ঘোড়ার নাল লাগানো ছিল। এক্ষেত্রে আমার পুরো বিশ্বাস রয়েছে যে যদি আমরা আমাদের এই অন্তর্যামী বাবার বাড়িতে পুরোপুরি খানা তল্লাশি চালাই, তো ওই জুতোটা ওনার ঘর থেকে অবশ্যই পাওয়া যাবে। কি শেখরবাবু, দেখুন আমি কিন্তু অন্তর্যামী নই, কিন্তু আপনার ভবিষ্যৎ আমি একদম পরিষ্কার দেখতে পাচ্ছি চোখের সামনে। আপনি চান তো ইন্সপেক্টর বাবু আপনার বাড়িতে গিয়ে সেই জুতোটা নিয়ে আসতে পারেন। এখন সময় যদি বাঁচাতে চান তো স্বয়ং বলতে পারেন আপনি জজ সাহেবকে গল্প আপনার। বলুন আপনি। বলছি পাঠকবাবু, বলছি জজ সাহেব ক্ষমা করবেন, আসলে আমি একটু দিকভ্রষ্ট হয়ে গেছিলাম। আসল ব্যাপার হলো কয়েক বছর ধরে আমার হোটেলের ব্যবসা খুব খারাপ চলছিল। ইতিমধ্যে এই গ্রামে এলিয়ান আসার খবর ছড়িয়ে পড়ায় আমার ঘুমিয়ে পড়া ভাগ্য জেগে ওঠে, আর আমার ব্যবসাও চলতে থাকে। আমি আমার এই ভালো সময়টা একদমই হাতছাড়া করতে চাইনি। ওই গ্রামবাসীদের মনে এলিয়ান নিয়ে উৎসাহ যাতে না কমে, তার জন্য আমি একটা প্ল্যান করি, যাতে গ্রামবাসীরা ভাবে যে এলিয়ানই আমাকে কিডন্যাপ করেছে। তাই ঝোপের আড়ালে প্রস্রাব করার ছলে গিয়ে আমি আমার জুতোর নিচে বলদের নাল লাগিয়ে দিই, আর তারপর সেখানে মাটির ওপর কিছু অদ্ভুত চিহ্ন বানাই, ঠিক ওরকম যেমনটা আমি ওই ইংরেজি সিনেমাটায় দেখেছিলাম। আর তারপর ওই ফিল্ম থেকে আমি আমার মোবাইলে এলিয়ানের আওয়াজ রেকর্ড করে এনেছিলাম, তারপর সেটা চালালাম, যেটা শুনে প্রধান মশাই খুব ভয় পেয়ে গেলেন। বাঁচাও বাঁচাও বাঁচাও! পরের দিন ভোরবেলাতেই আমি একটা অন্য গ্রামে চলে যাই, আর তারপর যখন গ্রামে ফিরি তখন ত্রিলোকি বাবার রূপ ধারণ করি। আর এই সব প্ল্যান আমি একটা ইংরেজি ফিল্ম থেকেই পেয়েছি। মনে হয় আমার কাছে তার ডিভিডিটাও আছে। এই দেখুন। আরে এই বাবা ভণ্ড! আরে আরে আটকাও এদের! আরে বিচিত্র সব লোকজন থাকেন এই গ্রামে। বস, আমি বলেছিলাম না এইসব ভুলভাল লোকের মধ্যে কেন জড়িয়ে পড়ছি আমরা। চলুন এখান থেকে পালাই, চলুন চলুন চলে যাই আমরা। হ্যাঁ আচ্ছা, আর চাদুর কি হবে? ওই নির্দোষ বেচারাকে ফাঁসিতে চড়তে দিই বস। যতক্ষণ না আসল হত্যাকারীকে পাওয়া যায়। এখান থেকে নড়বো না আমি, বুঝলি? তুই চল। তেরি সেই সকাল থেকে এক খবর বারবার বারবার বোর ডিভিডি ফাটাফাটি কোনো সিনেমাও তো হতে পারে, দেখি একটু। এবার আমি দেখবো মস্ত ইংলিশ এলিয়েনের ফিল্ম, একদম কেটি বসের মতো। রিল্যাক্স, আমি কি ছবি দেখছিস তুই? বস, আমি এই ফিল্মটা দেখছি। সেটা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু কি ফিল্ম এটা? বস, আমি না এই সেম টু সেম সিন ওদিকে ওই স্টিভেন স্টেলারের বাড়িতে দেখেছিলাম। হ্যাঁ বস, সেম টু সেম লাইটিং, সেম টু সেম সাউন্ড, একদম সেম টু সেম। মনে হয় কোনো লোচা আছে বস। আচ্ছা ইওর অনার,
এই কেসটাকে আমি আগিয়ে নিয়ে যাব, কিন্তু তার আগে আমি এই ফিল্মের ডিভিডিটা আদালতে দেখানোর জন্য একটু অনুমতি চাইছি। অবজেকশন মাই লর্ড, এসব কি হচ্ছে? এটা আদালত কেডি স্যার, কোনো সিনেমা হল বা ভিডিও থিয়েটার নয়। অবজেকশন সাস্টেন্ড। আদালতে আপনি শুধু কেস সম্পর্কিত তথ্যই পেশ করতে পারেন পাঠকবাবু। ইওর অনার, আমাকে বিশ্বাস করুন, এটা কোনো হাস্যকর বিষয় নয়, আর না তো আমি এই আদালতের সময় নষ্ট করার কোনো রকম চেষ্টা করছি। এটা খুবই গুরুত্বপূর্ণ সাক্ষ্য এই কেসটার সঙ্গে জড়িত। দয়া করে যদি অনুমতি দেন তো আমি এই পুরো ছবিটা নয়, এটার একটু অংশ এখানে দেখাতে চাইব। অনুমতি চাইছি আদালতের কাছে। করুন, তাড়াতাড়ি করুন। এ কি অদ্ভুত ব্যাপার রে জজ সাহেব, ঠিক এমনই আকাশ যেন আমি সেদিন রাতে জঙ্গলে দেখেছি। আর এই ফিরিঙ্গিগুলো সেটা নিয়ে সিনেমাও বানিয়ে ফেললো। আমি আমার মরা মায়ের দিব্যি বলছি জজ সাহেব, ওই এলিয়ানও ঠিক একইভাবে ওই ঝোপের আড়াল থেকে আমাকে ভয় দেখাচ্ছিল। ঠিক একই রকম ভয়ানক লাল চোখ। এই ফিরিঙ্গিগুলোর ক্ষমতা আছে, একই সিন হুবহু একেবারে নকল করে ফেললো। ইওর অনার, এই ফিল্মের শেষ দিকে ফিল্মে যারা কাজ করেছে তাদের যখন পরিচয় দেওয়া হয়, তাদের যখন নাম আসে এরমভাবে, দেখুন এই ফিল্মটা যে স্পেশাল এফেক্ট রয়েছে, মানে ওই যে বিশেষ প্রভাবের যে কাজ রয়েছে, সেটা স্টিভেনের ভাই কার্ক টেলর করেছেন ইওর অনার। এত সুন্দর কাজ করেছেন। আমি কার্ক বাবুকে ডেকে জিজ্ঞেস করতে চাইবো যে কিভাবে করলেন ইনি। অনুমতি দিলাম। হাই কার্ক। দিস চলচ্চিত্রে যে বিশেষ প্রভাবের কাজ রয়েছে, স্পেশাল এফেক্ট ইন দিস ফিল্ম, সেটা আপনিই করেছেন। ইউ হ্যাভ ডান ইট। হ্যাঁ, আমি এটা করেছি, এটা আমার প্রফেশন। অফকোর্স অফকোর্স অফকোর্স, খুব ভালো করেছেন আপনি। ইওর অনার, এই চলচ্চিত্রে যেই উড়ন্ত চাকতি আমরা দেখলাম, সেরকমই উড়ন্ত চাকতি বর্ধপুরে অন্যান্য লোকজন দেখেছিলেন, সেখানকার মানুষজন, জাদুও দেখেছিল। আর এই যে দৃশ্য দেখানো হয়েছিল, সেটা প্রকাশ আর ধ্বনিকে নিয়ে এই যে বিশেষ প্রভাব একটা দৃশ্য এখানে আমরা দেখলাম, সেরকমই দৃশ্য আমার সহায়ক শর্মন ওই রাতে স্টিভেন টেলরের ঘরে দেখেছিল। আপনি করেছিলেন না? হোয়াট ইউ মিন মিস্টার পাঠক? এসব কি আমি করছিলাম? শ্রমণ যেদিন স্টিভেনের ঘরে গিয়েছিল তখন আমি সেখানে ছিলাম না। আমি আসি পরদিন মর্নিং এ। ইউর লাইং মিস্টার টাইলার, মিথ্যা কথা বলছেন আপনি। কেননা ইওর অনার, তার পরের দিন আমি যখন সকাল সকাল স্টিভেন টেলরের ঘরে গিয়েছিলাম, তো কার্ক বাবুর গাড়ি ওখানে বাইরে পার্ক করা ছিল, যার মধ্যে জলের ফোঁটা ছিল। আর সকালে তো কোনো বৃষ্টি হয়নি ইওর অনার, বৃষ্টি হয়েছিল রাত্রিবেলা, যার থেকে এটা বোঝা যায় যে ওনার গাড়িটা সেখানে রাতে দাঁড়িয়েছিল, যেই কারণে ফোঁটাগুলো গাড়িতে পড়েছিল, সেখানে থেকে গিয়েছিল। ইওর অনার, কি বলতে চাইবেন আপনি এবার? না, এখন এই গাড়ি থেকে মনে পড়লো ইওর অনার, যখন আমার কথা মতো পুলিশ ওনার গাড়িকে তল্লাশি করেন, তো ওনার গাড়ির ডিকি থেকে সেই সমস্ত জিনিসপত্র পাওয়া গিয়েছে, যে সমস্ত জিনিস দিয়ে উড়ন্ত চাকতি বানানো হয়, চালানো হয়, আর কি সমস্ত করা হয় সেটা উনি জানেন, উনি বিশেষজ্ঞ এই বিষয়ে। যদি আপনি এখন অনুমতি দেন তো আমি সেগুলো প্রস্তুত করব আদালতে। অনুমতি দিলাম। ধন্যবাদ ইওর অনার। শর্মন, হয়ে গেছে। এগুলোই সেই সমস্ত জিনিস কার্কবাবু, যেগুলো দিয়ে আপনি ওই স্পেশাল এফেক্ট করে থাকেন। এগুলোকে মিথ্যা কথা বলবেন না, কারণ এগুলোর ওপর আপনার আঙুলের ছাপ রয়েছে। আর মুম্বাইয়ের বিশেষজ্ঞদের দিয়ে আমরা এটা চেক করিয়েছি, ওই যে স্পেশাল এফেক্টের ওই যে উড়ন্ত চাকতি রয়েছে, সেগুলো সব এগুলোর সাহায্যেই ওই সব হয়ে থাকে। কি বলতে চাইবেন আপনি এবার? হ্যাঁ, আমি স্বীকার করছি, ওটা আমিই ছিলাম। আই ডিড অল দ্যাট। আমি এখানে স্ক্যাম করার জন্য সবকিছু করছিলাম। বাট ইওর অনার, এই কেসটা স্টিভেনের মার্ডারকে নিয়ে নাকি এলিয়েন চিটিং এর ব্যাপারে?
ওটা কে ছিল যে 31 জুলাই রাতে আমার ভাইকে খুন করেছিল? না, না, ধৈর্য তাকেই ধরুন। আমাদের আগে খুঁজে বার করা। ধৈর্য ধরুন আপনি। আমি না বি পেশেন্ট। আমি সেটাই বলছি এবার। এটা বলুন যে 31শে জুলাই রাতে আপনি কোথায় ছিলেন? আমি? Why are you asking me? ইটস এ সিম্পল কোয়েশ্চেন, প্লিজ আনসার। আমি মুম্বাইতে ছিলাম। কেন মুম্বাইতে কি করছিলেন? মিস্টার পাঠক, আমি একটা বলিউড মুভিতে স্পেশাল এফেক্টের কাজ করছি। আমি মুম্বাইতে গত 1 মাস ধরে আছি। রাইট। তো এই যে আপনার নির্দেশক ছিলেন, প্রডিউসার অফ এ ফিল্ম, উনি আপনাকে জুহুর ওই আলফা হোটেলের ঘরে রেখেছিলেন, তাই না? এম আই রাইট? তাহলে ওই যে ডিল যেটা আপনার ছিল এই ফিল্মের স্পেশাল এফেক্ট করার জন্য, যে কাজটা আপনি করছিলেন সেটা বন্ধ হয়ে গিয়েছিল। আপনি করছিলেন না ওই চলচ্চিত্রের জন্য কাজ। তো তা সত্ত্বেও আপনি আপনার খরচায় ওই মুম্বাইয়ের ওই হোটেলে, যে হোটেলটা খুবই দামি হোটেল একটা, নিজের খরচায় আপনি সেখানে থেকে গেলেন। কেন? মুম্বাই দর্শন করতে চাইছিলেন নাকি অন্য কোনো বিশেষ কারণ ছিল? আমার কিছু পার্সোনাল কাজ ছিল। কিরকম ব্যক্তিগত কাজ বলবেন? আমরা বলতে যদি কোনো কষ্ট হয় কোনো ব্যাপার না, আমি বলে দিচ্ছি। জজ সাহেব, বিষয়টা হলো এরকম যে 31 তারিখ রাতে মুম্বাইয়ে জুহু এলাকার ওই আলফা হোটেলে ছিলেনই না। ইনি রিসেপশনে চাবিটা দিয়েছিলেন আর বলেছিলেন যে আমি একদিনের জন্য বাইরে যাচ্ছি, এটা আপনি রাখুন। আর তারপর আপনি মুম্বাই থেকে এখানে ওয়ার্ধাপুর চলে আসলেন আপনার ভাইয়ের হত্যা করার পরিকল্পনা নিজের সঙ্গে নিয়ে, আর সেরকমটা আপনি করলেন। ওই ভারী ওজনের ঘড়িটা দিয়ে ওই বেচারার মাথার পেছনে মারলেন, আর ইউ কিলড ইউর ব্রাদার কার্ক টাইলার। ওটা আমিই ছিলাম। আমি স্টিভেনকে মেরেছি। আই কিল মাই ব্রাদার। গত 2 বছর ধরে আমার হাতে কোনো কাজ ছিল না। লাখ লাখ টাকার ধার আছে আমার পাওনাদাররা আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছিল। আমার প্রাণ বাঁচানোর জন্য চোখের সামনে একটাই রাস্তা দেখতে পেলাম। স্টিভেন ছিল আমার সৎ ভাই, আর ওর নিজের কোনো ফ্যামিলি ছিল না। তাই ওর মৃত্যুর পর ওর সমস্ত প্রপার্টি আমার নামে, আর আমি আমার ঋণ থেকে মুক্তি পেতাম। হত্যা তো হত্যাই, আর এই যে আপনি নাটকটা করলেন, এলিয়েন আর এই সমস্ত উড়ন্ত চাকতি, এই সমস্ত করার কি দরকার ছিল আপনার? কারণ স্টিভেনের বডি পাওয়া যাচ্ছিল না, আর যতক্ষণ না ওর বডি পাওয়া যায় ততক্ষণ ওর মৃত্যুর প্রমাণ পাওয়া যাবে না। তাই ওর প্রপার্টি আমি কখনোই পেতাম না। আমি এটা কখনোই বুঝতে পারিনি যে ওয়ার্দাপুরের জঙ্গলে এত লেপার্ড আছে যারা ওর বডিটাকে টেনে অনেক দূর নিয়ে চলে যাবে। এটা জানলে স্টিভেনের বডি আমি ঘরেই রেখে দিতাম। যেভাবেই হোক আমার এই প্রমাণটা দরকার ছিল যে স্টিভেন মারা গেছে। ওর বডির একটা টুকরো পাওয়া খুব জরুরি ছিল, কিন্তু আমার একার পক্ষে এত বড় জঙ্গলে ওর বডিটা খোঁজা সম্ভব ছিল না। এই কারণেই আমি গ্রামে এলিয়ানের গুজব ছড়িয়েছিলাম, আকাশে চাকতি উড়িয়েছিলাম, যাতে এটা সবাই মনে করে যে এলিয়ান ওটা থেকেই এসেছে আর ও কোথাও জঙ্গলে লুকিয়ে আছে। আর সবাই যখন ওকে খুঁজবে তখন স্টিভেনের বডি পেয়ে যাবে, আর আমি আমার প্রপার্টি। এখন দুর্ভাগ্যবশত কার্ক সাহেব আপনাকে আজীবন কারাদণ্ডে থাকতে হবে। আই মিন ইউ আর গোয়িং টু বি বিহাইন্ড বার্স রেস্ট অফ ইউর লাইফ। ইউর অনার, দ্য ডিফেন্স রেস্ট। অর্থাৎ প্রতিপক্ষ এখানে নিজের কার্য সমাপ্ত করছে। এই আদালত মিস্টার কর্ক টাইলারকে নিজের ভাই স্টিভেন টাইলারকে খুনের অপরাধে দোষী সাব্যস্ত করছে
এবং যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিচ্ছে, আর চাঁদু মোহিতকে বেকুসুর খালাস করছে। কেস এখানেই শেষ। হ্যাঁ দেশমুখ বাবু, বলেছিলাম না আমি আপনাকে যে ব্যাস রওনা হয়ে যাব মুম্বাইয়ের জন্য। তো যাওয়া যাক। আপনি আমার গুরু, আশীর্বাদ করুন। আরে কি সমস্ত কথা বলছেন, তথাস্তু।